আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে বহুদিন পর আবারও আমাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ ঘটল অনলাইন ক্লাসে। আশা করি ভালো আছে। তোমাদের স্বাগত অনলাইন ক্লাসে। আজকে আমরা দশম শ্রেণী ইংরেজি প্রথম প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় এ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই পূর্বেকার শ্রেণীগুলোতে বিভিন্ন পর্যায়ে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সে বিষয়ে জেনেছ। বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে তোমরা যদি আরও ভালো লিখতে ও শিখতে পারো, সেই কারণে এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই আজকে আমরা কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সে বিষয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা সকলে পূর্ণ মনোযোগী থাকবে এবং এখান থেকে কিছু শিক্ষা নিয়ে কিভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হবে সে বিষয়ে তোমরা চেষ্টা করবে। চলো তাহলে আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আজকে বিষয়টা হলো হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, কীভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হয়। তো একটি টপিক অলরেডি ইতিমধ্যে দেওয়া আছে। টপিকটা হলো আর্লি রাইজিং, অর্থাৎ ঘুম থেকে আগে জেগে ওঠা। এই একটি মাত্র বিষয় দিয়ে তোমাদেরকে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সে বিষয়ে আমি আলোচনা করছি। নিশ্চয়ই তোমরা জানো একটি প্যারাগ্রাফ এর নাম্বার হলো কমপক্ষে 10 নাম্বার। 10-এর ভিতরে যদি তুমি 8, 9 বা 10 পেতে চাও তাহলে সেক্ষেত্রে একটি সার্থক, সুন্দর, পরিচ্ছন্ন প্যারাগ্রাফ লেখার অভ্যাস করতে হবে। সেই ক্ষেত্রে কী করতে হবে? আমাদেরকে প্যারাগ্রাফ লেখার আগে আমাকে বিষয়বস্তুটা বুঝতে হবে। আগে জেগে ওঠা, এবং এই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি বা যে কোনো প্যারাগ্রাফ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের প্রথম চিন্তা করতে হবে প্যারাগ্রাফের একটি টপিক সেন্টেন্স লিখতে হবে। হ্যাঁ বলো। ও আচ্ছা, ঠিক আছে। টপিক সেন্টেন্স কি? উত্তর হলো ওই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তুর উপর মূল কথাটা লেখাই হলো টপিক সেন্টেন্স। তাহলে শোনো, প্যারাগ্রাফ লেখার আগে বর্তমানে একাধিক প্যারাগ্রাফ লেখার নিয়মাবলীর কথা বলা হয়েছে, যেমন কোশ্চেনিয়ার মেথড আছে, তারপর ম্যাথডিক্যাল প্যারাগ্রাফ আছে, ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ আছে, ইত্যাদি ইত্যাদি। তবে বেশিরভাগ সময় আমাদের নবম দশম অথবা অন্যান্য শ্রেণীতে দেখা যায় কোশ্চেনিয়ার মেথড যেটা, অর্থাৎ প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নের উত্তরের মাধ্যমে প্যারাগ্রাফের উত্তরটা দেওয়া। তবে অনেকেই যে ভুলটা আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা প্রশ্নের উত্তরটা ABCD দিয়ে উত্তর লিখি, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা সঠিক নয়। কোনো ABCD হবে না। একটি প্যারাগ্রাফের নিয়ম হচ্ছে কোনো ধরনের প্যারা হবে না, কোনো ধরনের ক্রমসংখ্যা ব্যবহার করা যাবে না, সম্পূর্ণরূপে বর্ণনামূলক। প্রশ্নের উত্তরটা 2 বা 3 সেন্টেন্সে, কোনো ক্ষেত্রে 4 সেন্টেন্সে, কোনো ক্ষেত্রে 4-এর অধিক বাক্যে প্রকাশ করতে হবে। কমপক্ষে 150 থেকে 200 ওয়ার্ডের ভিতরে এই প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লেখার মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ভাষাগত ব্যবহার। ভাষাটা তুমি কিভাবে ব্যবহার করছো। একই শব্দ যদি বারবার ব্যবহার করো নিশ্চয়ই সেটা বিরক্তিকর। তোমাকে অবশ্যই ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করতে হবে। তুমি যেহেতু 9-10-এর শিক্ষার্থী, সেহেতু তুমি সিম্পল সেন্টেন্স, কোনো ক্ষেত্রে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে। ভাষাটা সহজ, সরল এবং রুচিসম্মত হতে হবে। ভাষা প্রয়োগের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বানান ভুল করা যাবে না।
শব্দে বানান ভুল করা যাবে না, বাক্যের গঠন রীতি ঠিক রাখিতে হবে, প্রাসঙ্গিক বিষয়ের উপর অধিক গুরুত্ব দিতে হবে। যে বিষয়টার উপর আলোচনা করতে বলা হয়েছে সে বিষয়ের উপর তোমাকে তার ভালো মন্দ দিক আলোচনা করে তার একটি সুন্দর সমাধানের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। লেখার ক্ষেত্রে নিশ্চয়ই একটি ধারাবাহিকতা বজায় রাখা দরকার। টপিক সেন্টেন্স বাক্যের শুরুতে হতে পারে, মাঝেও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা বাক্যের শেষেও হতে পারে। লেখাগুলো বা বর্ণনামূলক লেখার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে তুমি, আমি, আমরা যে বিষয়টার উপর বর্ণনা করছি সে বিষয়টা কতটুকু ও তার প্রাসঙ্গিক বিষয়গুলোকে যুক্তিযুক্তভাবে উপস্থাপন করতে পেরেছি সেই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। কাজেই সার্বিকভাবে এটা আমাদের মূল্যায়ন করতে হবে আমরা একটি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা কতটা যত্নবান এবং সতর্ক। আবারও বলছি, আমাদের মনে রাখতে হবে ভাষার ব্যবহার, ভিন্ন ভিন্ন শব্দের প্রয়োগ, সহজ সরল ভাষা উপস্থাপন, বানান ভুল এটাকে করা যাবে না এবং বিষয়টার উপর ভালো মন্দ উভয় দিক আলোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত উপস্থাপন ও তোমার মতামত। যেহেতু বর্তমান সময়ের বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রশ্ন দেওয়া থাকে, তার উত্তর লেখার মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে হয়। সেক্ষেত্রে আজকের আলোচ্য বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো আর্লি রাইজিং বা ঘুম থেকে আগে জেগে ওঠা। প্রশ্নই হতে পারে, হোয়াট ইজ আর্লি রাইজিং? আর্লি রাইজিং কি? আচ্ছা, আর তুমি বলো তো, হোয়াট ইজ আর্লি রাইজিং? ওকে, তুমি রাইট। সাজিদ, রাইট। তাহলে আমরা তোমাদের উত্তর থেকে এটি জানা গেলাম, হোয়াট ইজ আর্লি রাইজিংয়ের উত্তরটা তোমরা চারজন চার রকমভাবে বলেছ। এক কথা হলো আর্লি রাইজিং মিনস টু গেট আপ আর্লি ফ্রম বেড, আর্লি ইন দ্য মর্নিং ফ্রম বেড। আবার কেউ বলছে গেট আপ আর্লি। আচ্ছা, আবার কেউ বলছে যে গেট আপ আর্লি টু বিল্ড আপ আর্লি রাইজিং, ইত্যাদি ইত্যাদি। মূল কথা হইল, সহজভাবে বললে উত্তরটা এইভাবে আসে, আর্লি রাইজিং মিনস টু গেট আপ ফ্রম বেড আর্লি, ঘুম থেকে দ্রুত জেগে ওঠা বা আগে জেগে ওঠাকে আর্লি রাইজিং বলে। ভালো, খুব সহজ একটা কথা। এই বাক্যটাকে আমরা ইন্ট্রোডিউসিং সেন্টেন্স বলতে পারি, টপিক সেন্টেন্স বলতে পারি বা ডেফিনেশন বলতে পারি। এখন প্রশ্ন হইতে পারে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং? আমি পূর্বেই বলেছি বিষয়টার ভালো মন্দ দিক চিন্তা করে তা লিখতে হবে। তো আর্লি রাইজিংয়ের সুবিধা কি কি? হ্যাঁ, কামরুল বলো। আচ্ছা, সুমন বলো। আচ্ছা, সিজান বলো। ভালো। সুজন বলো। সমীরা বলো। কানিস ফাতেমা বলো। ঠিক আছে। তো দেয়ার আর সো মেনি বেনিফিটস অফ আর্লি রাইজিং। তোমাদের কাছ থেকে যেটা কিছু কিছু পাওয়া গেল যে আর্লি রাইজিংয়ের সুবিধা অনেক। আমরা যদি এটাকে এইভাবে মনে মনে চিন্তা করি এবং তা যদি লিপিবদ্ধ করি তাহলে কী হবে?
to get much time. To walk in the morning. To get prepared for work. To keep our body fit. সো এই 3-4টা পয়েন্ট যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, এই 4টা ধরি, অনেক সুবিধাতে আমাদের 4টা নিলাম, ঠিক আছে। এখন 4টাকে আমরা বাক্যে রূপান্তরিত করব। ঠিক আছে, আচ্ছা। এখন লক্ষ্য করো, তাহলে বাক্যে রূপান্তরিত করতে হলে কী করতে হবে? আমাকে একটা কর্তা তৈরি করতে হবে, আমাকে ভার্ব নিতে হবে, এবং এই প্যারাগ্রাফটা সাধারণত কোন টেন্সে প্রকাশিত হবে বা লিখবে? এই জাতীয় বাক্যগুলি সাধারণত সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সেই লিখতে হয়। আর আর্লি রাইজার আগে ওঠা, যে ওঠে থেকে তো তাকে কী বলে? আর্লি রাইজার। আর্লি রাইজিং থেকে আর্লি রাইজার, যে ঘুম থেকে জাগে তাড়াতাড়ি জাগে থেকে আর্লি রাইজার বলা হয়। তাইলে লিখতে হবে কি? আমরা বাক্যটা যেইভাবে শুরু করি, আর্লি রাইজিং মিনস টু গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। দ্য পারসন হু rises up from bed early is called an early riser. Clear? An early riser enjoys so many benefits. অনেকগুলো সুযোগ সুবিধা তিনি ভোগ করেন। সেগুলো কি কি? An early riser gets much time, যথেষ্ট সময় পায়, to do his work, তার কাজ করার জন্য। He can, এই যে এটাকে আমরা বড় করি, he can say his prayer in time. He can read his Holy Quran in time. He can make time to go out and to walk in the morning. সকালে সে বের হওয়া বা হাঁটার জন্য সময় করতে পারে। He can get prepared for work বা ওয়ার্কিং প্লেস, সে তার কর্মস্থলের জন্য বা কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। He can keep his body fit, সে তার শরীরটাকে সুস্থ রাখতে পারে। Even an early riser enjoys fresh body and fresh mind. He always keeps himself cheerful. He enjoys the beauty of nature. He can enjoy the beautiful morning, fresh air in the morning. So, lot of activities can be enjoyed by an early riser. বুঝতে পেরেছ ছেলেমেয়েরা? ওকে, তো এখন প্রশ্ন হইল, এই হলো একজন আর্লি রাইজারের কী কী সুবিধা ভোগ করে সেটা। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন হলো, ইহার কোনো ডিমেরিট বা ডিসঅ্যাডভান্টেজ সাইড আছে কি না, খারাপ দিক আছে কি না। এটার উত্তর যদি লিখে, তাহলে উত্তরটা হবে an early riser never enjoys any disadvantage or bad side. That is, early rising has no demerit side. ইহার কোনো খারাপ দিক
নেই। ব্যাস হয়ে গেল। এখন তুমি তোমার মন্তব্যটা পেশ করতে পারো। সো everybody should build the habit of rising early in the morning. এইভাবে একটি সুন্দর সার্থক প্যারাগ্রাফ লেখা যায়। তবে তোমাদেরকে আবারও বিষয়টা অবহিত করছি যে বিষয়টা তোমাকে লিখতে বলা হবে সে বিষয়টার উপর আগে মিনিমাম 5 থেকে 6 মিনিট তুমি ভাবো, বিষয়টার ভালো মন্দ দিক নিয়ে চিন্তা করো, বিষয়টার টপিক সেন্টেন্স নিয়ে চিন্তা করো, তুমি এই বিষয়ের উপর তোমার মতামত কী দিবে সে বিষয়টা নিয়ে চিন্তা করো। তুমি যখন এই বিষয়গুলো আগে চিন্তা করবে তখন লিখতে গেলে তোমার লেখাটা খুবই সহজে চলে আসবে। আর তুমি যদি চিন্তা ছাড়া, কোনো ধরনের কৌশলী ছাড়া, ভাবনা ছাড়া যদি লিখতে শুরু করো তাহলে তোমার ভিতরে লেখা আসবে না। বিধায় কোনো কিছু লেখার পূর্বে তোমাকে যে বিষয়টা দেওয়া থাকে ওই বিষয়টার উপর স্পষ্টভাবে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং তুমি কীভাবে ওটা উপস্থাপন করবে সেটা নিয়ে তোমাকে কৌশলী ভূমিকায় থাকতে হবে। বুঝাইতে পারছি কারা? ওকে, তাহলে আমরা আজকে জানলাম, শিখলাম কিভাবে একটি সার্থক, পরিপূর্ণ, অর্থবোধক, সুন্দর, নিখুঁত, নির্ভুল একটি প্যারাগ্রাফ লিখতে হয়, তাই না? আচ্ছা বলো, সজীব বলো। অর্থাৎ আমাকে আবারও এই বিষয়টার উপর আলোকপাত করতে হবে, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা আলোচনা করতেছি, তোমরা লক্ষ্য করো। কোনো একটি প্যারাগ্রাফ লিখতে গেলে আমাকে ভাবতে হবে যে বিষয়টা আমাকে লিখতে বলা হয় সে বিষয়টা কি। আমি মিনিমাম বিষয়টা কোনো শুরু করার পূর্বে আমি ভাবব যে আমি যে বিষয়টা লিখতেছি সে বিষয়টা কি এবং আমি কীভাবে তাহা উত্তরপত্রে উপস্থাপন করব। বুঝাতে পারছি? সেই অনুযায়ী তুমি মনে করো যে তোমার পরীক্ষায় প্রশ্নে আলিটিমেটলি প্যারাগ্রাফ আসছে। এখন তোমাকে ভাবতে হবে এটা তুমি কীভাবে পরীক্ষার ক্ষেত্রে উপস্থাপন করবে। ক্লিয়ার? তাহলে ভাবো আর্লি রাইজিং কে করে? মানুষ করে, প্রাণী করে, সব কিছু। এখানে মানুষকে মূলত নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কেউ আগে শুতে যাই, আবার আগে উঠে যাই, আমরা কেউ প্রার্থনা চিন্তা করি, আমরা কেউ ব্যায়াম করার চিন্তা করি, ইত্যাদি ইত্যাদি। তাহলে যিনি ঘুম থেকে আগে জাগেন তাকে বলা হয় আর্লি রাইজার। কাজটা না হলো আর্লি রাইজিং। ঘুম থেকে ওঠা, যে ওঠে তাকে বলা হয় ঘুম থেকে যে আগে ওঠে সে ব্যক্তি। কাজে আর্লি রাইজার is a person who gets up early in the morning. আর early rising means to get up early from bed in the morning. বুঝাইতে পারছি? ঠিক আছে। এরপরে তোমাকে চিন্তা করতে হবে যে এই বিষয়টার ভালো মন্দ দিক কোনটি, গুরুত্বটা কী, কেন একটা লোক আগে ওঠে, কী কারণে ওঠে, তার কী লাভ, কী সুবিধা, কী অসুবিধা, আর দেরিতে উঠলে কী অসুবিধা। এই ক্ষেত্রে ইংরেজিতে একটি প্রবাদ আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ গেটস এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। যে যারা ঘুমে আগে যাবে এবং ঘুম থেকে আগে উঠবে, হ্যাঁ, সে ব্যক্তি স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয় এবং জ্ঞানী হয়। তাহলে এই প্রবাদ থেকে তো আমরা শিখতে পারি, ইফ ইউ লাইক টু বি ওয়াইজ, ইফ ইউ লাইক টু বি হেলদি, ইফ ইউ লাইক টু বি ওয়েলদি, ইউ হ্যাভ টু বিল্ড আপ দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং।
যে তুমি যদি স্বাস্থ্যবান হতে চাও, সম্পদশালী হতে চাও এবং জ্ঞানী হতে চাও, তাহলে তোমাকে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। এছাড়াও তো এই কথাগুলো আসতেছে যে একজন আর্লি রাইজার কাজ করার জন্য পর্যাপ্ত সময় পান। তিনি সেই সময়ের মধ্যে তার সকালের প্রার্থনা সেরে নেন, তারপর স্বাস্থ্য রক্ষার জন্য তিনি বের হয়ে যান, একটু ব্যায়াম করেন, দৌড়াদৌড়ি ছোটাছুটি করেন, অথবা তিনি তার কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন এবং তিনি তার শরীরকে সুস্থ রাখতে পারেন। এছাড়াও তিনি সকালে সতেজ বাতাস, অক্সিজেন উপভোগ করেন, বিভিন্ন কিছু। কারণ এতে সুবিধার কোনো শেষ নাই, অনেক সুবিধা। পক্ষান্তরে যদি আমরা চিন্তা করি যে লেট রাইজার বা যে দেরিতে ওঠে, এটা অলসের কারখানা। অ্যান আইডল ব্রেন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ, একটা কথাই আছে ইংরেজিতে। অলসতা শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে লক্ষ্য করো, সে তাকে রোগাক্রান্ত করতে পারে, সে সময় মতো কোনো কাজ করতে পারে না, প্রায় সে অসুস্থ থাকে। মূলত একজন অসুস্থ ব্যক্তি দেরিতে ওঠে। কাজেই ঘুম থেকে জেগে আগে ওঠা মানে হলো নিজেকে সুস্থ রাখা, নিজেকে কর্মক্ষম করা, শারীরিকভাবে সুস্থ রাখা এবং সব কিছুতে স্বতঃস্ফূর্ততা অনুভব করা, ইত্যাদি ইত্যাদি। কাজে আমাদের সবাইকে কি করতে হবে? ঘুম থেকে জেগে ওঠার আগে ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস করতে হবে। খোকা বুঝতে পেরেছ? খোকি, আম্মাদান? ওকে ওকে ওকে। তাহলে আমরা পরবর্তী কাজটা কি করব? তাহলে আমাদের পরবর্তী করণীয় কাজ কি? আমরা কি কাজ করব পরবর্তীতে? আমরা পরবর্তীতে এই প্যারাগ্রাফের আলোকে আমরা কি লিখতে পারি না যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ? Importance of learning English. ইংরেজি শেখার গুরুত্ব। ইংরেজি শেখার গুরুত্ব ওই প্যারাগ্রাফের প্রায় সমসাময়িক, কাছাকাছি। আমরা ইংরেজি শিখব কেন? আমাদের তো মাতৃভাষা বাংলা। এই কেন জবাবটা আমাদের খুঁজে বের করতে হবে। এবং ইংরেজি শেখার গুরুত্বটা কী? ইংরেজি শিখলে আমাদের কী কী সুবিধা আছে, এখানেও কোনো অসুবিধার দিক আছে কিনা, যদি না থাকে নাই, ভালো দিকগুলো কী কী সেটা চিহ্নিত করা। যেমন আমরা উচ্চ শিক্ষার জন্য ইংরেজি শিখতে হবে, আন্তর্জাতিক যোগাযোগের জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য, আইসিটি সেক্টরের জন্য আমাদেরকে ইংরেজি শিখতে হবে, ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের মেডিকেল ফ্যাসিলিটি, উন্নত বিশ্বে মেডিকেল ফ্যাসিলিটি গ্রহণ করার জন্য। এক কথায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমাদের মুহূর্তের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করা, সেই ক্ষেত্রে যদি আমরা বলি যেমন রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, সব কিছুতেই যদি আমরা সীমানার বাহিরে যাই, তাহলে আমাদের যে ভাষাটা শিখতে হবে সেটা হলো ইংরেজি। এবং এই ইংরেজি ভাষা শেখার গুরুত্বটা নিয়ে মূলত এই কথা বলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। কাজেই আগামী দিনের বা আগামীকালের ক্লাসের তোমরা যে হোমওয়ার্কটা, অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, সেটা হলো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংরেজি। সেখানে তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো,
আল্লাহ তোমাদের ভালো রাখুন। করোনাকালীন সময়ে নিজেকে রক্ষা করো, অন্যকে রক্ষা করতে সাহায্য করো। অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না। বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, মাস্ক ব্যবহার করো। নিজে বাঁচো, অন্যকে বাঁচতে সাহায্য করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।